আপনারা একটু অপেক্ষা করেন, বাকি যারা আছে তারা সবাই যুক্ত হোক, তারপর আমরা ক্লাস শুরু করব। সালাম আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। বাকি ভাই, আব্দুল বাকি ভাই, তাই তো? জি জি স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। T50। ভাই আপনার নাম কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাদ্দাম হোসেন বলছি। সাদ্দাম হোসেন ভাই। আচ্ছা, ঠিক আছে। জি। বিপ্লব, কি অবস্থা? সালাম আলাইকুম। সাদ্দাম ভাই, সালাম।
আমাদের এখন পর্যন্ত 4 জন যুক্ত হয়েছে আমাদের মাঝে। আহ, বোরহান ভাই হচ্ছে বলতেছে আছি। আহ, 5 জন যুক্ত হইলো। আমরা আরেকটু অপেক্ষা করি। আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। যদি কেউ ক্লিয়ার শুনতে না পান তাহলে হচ্ছে জি রেসপন্স স্যার, করবেন। পাচ্ছি। আচ্ছা আচ্ছা। শোনা যাচ্ছে? জি, সব শুনতে পাচ্ছি। আমাদের মাঝে আছেন হচ্ছে আব্দুল বাকি ভাই, মাহাদি জি, শোনা হাসান, যাচ্ছে। রায়হান ভাই, আর হচ্ছে বিপ্লব ভাই, আর হচ্ছে সাদ্দাম ভাই, আর স্যামসাং আব্দুল সামাদ ভাই। যাক মাশাল্লাহ। আমাদের মাঝে আরেকজন হয়তো এখনই যুক্ত হবে। আহ, শাওমি ভাই, আপনার হলো নাম, একটু নাম লিখবেন বুঝছেন? নাম লিখলে আমাদের বলতে একটু সুবিধা হয়। স্যার, আমার আরেক ফোন দিয়ে অ্যাড হচ্ছিলাম, কিন্তু ওটাতে অ্যাড হচ্ছে না, তো এখন আরেকটা ও ফোন দিয়ে আমি আচ্ছা অ্যাড আচ্ছা হওয়া আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের যে টেকনিক্যাল যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেটা হচ্ছে দ্রুত সমাধান করে নেবেন। ঠিক আছে, টেকনিক্যাল সমস্যা থাকলে দ্রুত সমাধান করে নেবেন। এটার নামটা কিভাবে চেঞ্জ করে এটা তো আহ, আচ্ছা, আমার মনে হয় আমাদের এখন আর অপেক্ষা না করে আমাদের মূল বক্তব্যে ফিরে যাওয়া উচিত। দেখেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের আমি একটা বুক লিস্ট দিয়েছি, ঠিক আছে? এই বুক লিস্টের মধ্যে আপনারা হচ্ছে অবশ্যই আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই রাখবেন, ব্যারাক রাখবেন, এবং ব্যারাক থেকে আপনার সব ল ব্যারাক থেকে পড়ার দরকার নাই, কারণ অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তবে যেখানে যেখানে প্রয়োজন সেটা সেটা আপনাদের পড়তে হবে। বিশেষ করে আপনারা একটা আইন পড়ার পরে ওই আইনের যে টাইটেলগুলো থাকে না, সিকোয়েন্স টাইটেল পড়েন। এই টাইটেলগুলো কিন্তু ব্যারাক থেকে পড়বেন। যখন ব্যারাক থেকে পড়বেন টাইটেলগুলো আপনাদের ভালো করে মনে চলে আসবে। এবং আপনারা হচ্ছে টাইটেলগুলো চ্যাপ্টার ভাগ করে করে এবং খাতায় লিখে লিখে পড়বেন। পড়ার সময় অবশ্যই কী করবেন, খাতায় লিখবেন আর হচ্ছে পড়বেন। ওটা নোট হোক বা না হোক, রাফ হোক, কিন্তু খাতায় লিখবেন আর পড়বেন। মাঝে মাঝে জোরে জোরে পড়বেন, মাঝে মাঝে আস্তে আস্তে পড়বেন। আইন হচ্ছে 50% হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা, আর 50% হলো বোঝার জিনিস। সুতরাং আমি আপনাদের সময় খুবই কম, এই জন্য আমি জোরে বলে যাচ্ছি। তারপরেও আমি চেষ্টা করব একটু স্লো বলার জন্য, এবং আপনারা যাতে বুঝতে পারেন সেই অনুযায়ী আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। এবং আপনারা না বুঝলে, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ হচ্ছে আমাকে প্রশ্ন করবেন। তাহলে আমি বললাম ব্যারাক থেকে টাইটেলটা একটু বেশি করে পড়বেন, দু একটা ধারার ভিতর থেকে পড়বেন। আর আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই ভালো করে পড়বেন। আর হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক আমি একটা বলেছিলাম, একটা কি বলেছিলাম, লিগাম প্রশ্ন ব্যাংক। এই লিগাম প্রশ্ন ব্যাংকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিগাম প্রশ্ন ব্যাংকটা একটু ভালো করে পড়বেন।
লিগাম প্রশ্ন ব্যাংক হচ্ছে আপনার যে বিগত সালে যে প্রশ্ন আসছে এবং যে ইম্পর্টেন্ট ধারা আছে, ইম্পর্টেন্ট ধারা থেকে যে যে জায়গা থেকে ভবিষ্যতে প্রশ্ন আসতে পারে, তা এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই বইটা অনেক সুন্দর একটা বই। আর আইন পাঠ অথবা পিলি মাস্টার যে কোনো একটা বই ভালো করে পড়বেন, দুইটা বই পড়ার দরকার নাই। একটা সাবজেক্টের জন্য আপনি একাধিক বই কখনোই পড়তে যাবেন না। আমি যে বুক লিস্ট করে দিয়েছি এর বাইরে যদি আপনারা কোনো বই পড়তে চান, অবশ্যই আমার অনুমতি লাগবে আপনাদের। কারণ আমি হচ্ছে আপনাদের গাইড দিচ্ছি। আমি চাই না যে আপনারা কোনো রং গাইড ফলো করেন এবং যেই রং গাইড ফলো করার কারণে আপনারা পরীক্ষাতে ফেল করেন। দেখেন, পরীক্ষাতে ফেল করার একটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রং বই পড়া, আরেকটা কারণ হচ্ছে উপযুক্ত ওয়েতে এবং সিস্টেমেটিক স্টাডি না করা, বুঝে না পড়া। কতটুকু পড়বেন, কতটুকু পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এইটুকু না বোঝা। যাক, আমরা অনেক আলোচনা করে ফেলিয়েছি, এখন হচ্ছে আমরা মূল পড়াতে চলে যাবো। আজকে হচ্ছে আপনাদের তামাদি ল, তামাদি আইন থেকে শুরু করব। দেখেন, আমি হচ্ছে যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাস, আমি একটু আগে হচ্ছে চেম্বার শেষ করে আসছি এবং আপনাদের আমি টাইম দিয়েছিলাম। সুতরাং আপনারা হচ্ছে অধিক মনোযোগ সহকারে ক্লাস করবেন এবং আমি যেগুলো বলে দিই, আমি আগামী কয়েকদিন হচ্ছে এইভাবেই ক্লাস নিব, তারপর হচ্ছে বোর্ডে ক্লাস নিব। তবে এইভাবেই চেষ্টা করব হচ্ছে আপনাদের সর্বোচ্চ বোঝানোর জন্য বা আপনাদের বলে দেওয়ার জন্য। দেখেন, তামাদি আইন হচ্ছে আপনার 1908 সালের আইন। তামাদি কাকে বলে? আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে তামাদি কাকে বলে। তামাদি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলে বা এই নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায় তাহলে আপনি আর প্রতিকার পাবেন না। এই আইন অনুযায়ী হচ্ছে আপনি আর প্রতিকার পাবেন না। বলে তামাদি বলতে একটা নির্দিষ্ট সময় বোঝায়, প্রতিকার লাভের একটা নির্দিষ্ট সময় বোঝায়। দেখেন, এই তামাদি আইনে আপনার 29টা ধারা আছে আর আর্টিকেল আছে হচ্ছে 183টা। এই 183টা আর্টিকেলের মধ্যে আমি মাত্র আপনাদের 45টা মতো আর্টিকেল পড়াবো। এই 45টা আর্টিকেল থেকে হচ্ছে আপনাদের পরীক্ষাতে যে যে যত বড় কঠিন প্রশ্ন আসুক না কেন, এই 45 বা 48টা মতো আর্টিকেলের মধ্যে থেকে আপনারা হচ্ছে কমন পেয়ে যাবেন। এবং আমি যেগুলো বলবো এর বাইরে আপনারা পড়তে যাবেন না। আপনারা যদি পড়তে যান তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। আমি কিন্তু কম পড়াই না, আমি কিন্তু অনেক বেশি পড়াই। সুতরাং আমি যদি বেশি পড়াই, তারপরেও যদি আপনারা যদি আরও বেশি পড়তে যান, তখন দেখবেন যে একটার সাথে একটা গোলায় যাচ্ছে। সুতরাং আপনাদের পাস করার জন্য যতটুকু প্রয়োজন তার থেকে আমি বেশিই পড়াবো, কিন্তু আপনাদের পাস করতে হবে। আপনাদের মূল লক্ষ্য থাকবে আপনারা অ্যাডভোকেট হবেন। আপনারা কি করবেন? অ্যাডভোকেট হবেন। আপনারা আইনজীবী হবেন, আইনজীবী হয়ে দেশ এবং মানুষের সেবা করবেন। আপনাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। তাহলে তামাদি বলতে কি বোঝায়? তামাদি বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়। আমরা যে পৃথিবীতে আসছি আমাদের একটা নির্দিষ্ট সময় আছে না? এই সময়টা অতিক্রান্ত হয়ে গেলে আমরা কিন্তু আর পৃথিবীতে এক মিনিটও থাকতে পারবো না। আল্লাহ পাক কিন্তু আমাদের কি করবে? পৃথিবীর থেকে আমাদের নিয়ে চলে যাবেন। সুতরাং এই তামাদিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সময় মধ্যে আপনি কি করতে পারবেন? আপনার প্রতিকারের জন্য আপনি মামলা করতে পারবেন। প্রতিকারের জন্য আপনি মামলা করতে পারবেন। এই সময় অতিক্রান্ত হয়ে গেলে আপনি আর মামলা করতে পারবেন না। এখন ধরেন আমরা কিছু ইনফরমেটিভ প্রশ্ন পড়ি। তামাদি আইনটা হচ্ছে 1908 সালের আইন। এই 1908 সালের তামাদি আইন হচ্ছে 9 নং আইন। কত নং আইন? 9 নং আইন। তামাদি আইন সর্বপ্রথম পাশ করা হয় 1859 সালে এবং এই তামাদি আইন সর্বপ্রথম কার্যকর করা হয় 1862 সালে। তাহলে এখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলেন, তিনটা পাইলেন। একটা হচ্ছে তামাদি আইন হচ্ছে 9 নং আইন, 9 নং আইন 1908 সালের 9 নং আইন, আর সর্বপ্রথম পাশ করা হয় 1859 সালে, আর সর্বপ্রথম কার্যকর করা হচ্ছে 1862 সালে। দেখেন, আর এই যে তামাদি আইন 1908 সালে যে তামাদি আইন, এই আইনটা হচ্ছে 1 জানুয়ারি 1909 সালে সর্বপ্রথম আপনার কী হয়, সমগ্র বাংলাদেশে এটা কার্যকারিতা চলে আসে, এটা ফোর্সে চলে আসে। এখন দেখেন, এই তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন আর হচ্ছে মূল আইন। এই পদ্ধতিগত আইন কাকে বলে আর হচ্ছে মূল আইন কাকে বলে?
পদ্ধতিগত আইন কাকে বলে আর হচ্ছে মূল আইন কাকে বলে আমি একটু সুন্দর করে সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি, সুন্দর করে মনে রাখবেন। দেখেন, পদ্ধতিগত আইন বলতে, পদ্ধতিগত আইনের আগে হচ্ছে আমরা মূল আইনে যাব। মূল আইন বলতে যে আইনে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়, অপরাধের সংজ্ঞা দেওয়া হয়, যেমন চুরি কাকে বলে, ডাকাতি কাকে বলে, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ কাকে বলে, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কাকে বলে, ডাকাতি কাকে বলে, জালিয়াতি কাকে বলে। এই যে অপরাধগুলো সংজ্ঞা যে আইনে দেওয়া আছে এবং শাস্তির বিধান যে আইনে আছে সেটা হচ্ছে মূল আইন। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে যে আইনে অপরাধকে সংজ্ঞায়িত করা হয় আর যে আইনে ওই অপরাধের শাস্তির বিধান থাকে সেটা হচ্ছে মূল আইন। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে যে পদ্ধতিগত আইন কাকে বলে। পদ্ধতিগত আইন বলতে বোঝায় যে কোনো অপরাধকে বিচার করা, তদন্ত করা, কোন আদালত বিচার করবেন, কোন পদ্ধতিতে বিচার করবেন, কোন ম্যাজিস্ট্রেট বিচার করবেন, কত দিনের মধ্যে বিচার করবেন, কত দিনের মধ্যে তদন্ত করবেন, ঠিক আছে, এই প্রশ্নগুলো বা এই পদ্ধতিগুলো যে আইনে উল্লেখ করা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন। তাহলে আমরা পদ্ধতিগত আইনের মধ্যে কি পাইলাম, একটা পাইলাম হচ্ছে কোন আদালত বিচার করবেন, কত দিনের মধ্যে বিচার করবেন, তদন্ত করবেন কে, কত দিনের মধ্যে তদন্ত করবেন, কিভাবে তদন্ত করবেন, কিভাবে বিচার করবেন। এই বিষয়গুলো যে আইনের মধ্যে হচ্ছে আপনার কি করা থাকে, আলোচনা করা থাকে বা পদ্ধতি আপনার কি করা থাকে, দেওয়া থাকে, সেটা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন দেখেন, এই পদ্ধতিগত আইনের ইংরেজি হচ্ছে আপনার প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আর মূল যে আইন, সেই মূল আইনের ইংরেজি হচ্ছে সাবস্টেন্টিভ ল, সাবস্টেন্টিভ ল। তাহলে আমরা পাইলাম যে পদ্ধতিগত আইন আর হচ্ছে মূল আইন। তাহলে মূল আইন হচ্ছে যে আইন হচ্ছে আপনার কি করে অপরাধকে সংজ্ঞায়িত করে এবং কি করে সেই অপরাধের শাস্তির কথা উল্লেখ থাকে। এখন দেখেন, পদ্ধতিগত আইন হচ্ছে যেই ওই অপরাধের বিচার করবেন কোন আদালত, কোন পদ্ধতিতে বিচার করবেন, কত দিনের মধ্যে বিচার করবেন, তদন্ত করবেন কে, কত দিনের মধ্যে তদন্ত করবেন, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি, আর্গুমেন্ট, রায় ঘোষণার পদ্ধতি থেকে শুরু করে বিস্তারিত যে আইনে উল্লেখ থাকে ওই অপরাধকে, সেটাকে বলা হচ্ছে আপনার পদ্ধতিগত আইন। তাহলে আপনারা আমাকে একটু বলেন যে পদ্ধতিগত আইন আর মূল আইন বুঝতে পেরেছেন কি না, আর কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন, আমি আবার বলবো। ওকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখন এই তামাদি আইনে মোট ধারা আছে 32টা। এই 32টা ধারার মধ্যে থেকে 3টা ধারা হচ্ছে বাতিল, 30 থেকে 32 ধারা পর্যন্ত বাতিল। আর এই আইনে মোট তফসিল আছে 3টা। তফসিল আছে কয়টা? 3টা। অনুচ্ছেদ আছে আমি কয়টা বলছি, 183টা। দেখেন, এই তামাদি আইনটাকে বলা হয় হচ্ছে লেক্স ফোরি। লেক্স ফোরি এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম। তামাদি আইনের 11 ধারা অনুযায়ী বা 11 ধারায় বলা হয়েছে লেক্স ফোরি। এই লেক্স ফোরি বলতে বোঝা হচ্ছে স্থানীয় আদালতের আইন। তাহলে আপনার টার্মটা মনে রাখবেন কি, যে এই লেক্স ফোরিটা হচ্ছে আপনার এই তামাদি আইনের সাথে সম্পর্কিত এবং তামাদি আইনের সাথে সম্পর্কিত। তামাদি আইনের 11 ধারাতে আপনার এই লেক্সপরি সম্পর্কে বলা হয়েছে। আর এই লেক্সপরি বলতে বোঝায় স্থানীয় আদালতের আইন। শুধুমাত্র এইটুকু মনে রাখবেন যে লেক্সপরি আপনার এটা হচ্ছে তামাদি আইনের 11 ধারাতে আলোচনা করা হয়েছে এবং এটা হচ্ছে স্থানীয় আদালতের আইন। স্থানীয় আদালতের আইন বলতে কি বোঝায়, মানে এই তামাদি আইনটা হচ্ছে বাংলাদেশের গণ্ডির মধ্যে প্রযোজ্য হবে, বাংলাদেশের এরিয়ার বাইরে এটা প্রযোজ্যতা নাই। এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের যে 56,000 বর্গ মাইল যে আপনার এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে হচ্ছে তামাদি আইনটা প্রযোজ্যতা আছে, এর বাইরে নাই। যেমন আপনার ধরেন যে চায়নাতে নাই, আমেরিকাতে নাই, রাশিয়াতে নাই, আপনি উত্তর কোরিয়াতে যে এই বাংলাদেশের তামাদি আইনটা আপনি ব্যবহার করতে পারবেন না।
এই জন্য বলা হয় লিমিটেশন অ্যাক্ট ইজ এ লেক্স ফোরি, এটা হচ্ছে স্থানীয় আদালতের আইন। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেটিভ আমরা প্রশ্ন পাইলাম। তারপরে পাইলাম হচ্ছে আমরা পদ্ধতিগত আইন, তারপরে পাইলাম হচ্ছে আমরা মূল আইন, তারপরে হচ্ছে আমরা কি করলাম, স্থানীয় আদালতের আইন, এটা হচ্ছে আমরা পড়লাম। তারপরে আমরা প্রথমেই পড়েছি তামাদি কাকে বলে। তামাদি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এই সময় অতিক্রান্ত হয়ে গেলে আপনারা হচ্ছে আর কি পাবেন না, কোনো প্রতিকার পাবেন না, কোনো প্রতিকার পাবেন না। আপনাদের যদি প্রতিকার পাইতে হয় আপনাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনি যদি সচেতন না থাকেন আপনাকে আদালত তো বাড়ির পার গিয়ে প্রতিকার দিয়ে আসবে না। সুতরাং আপনার অধিকার আপনি বাস্তবায়ন করার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার প্রতিকার আপনার অধিকার আপনি বুঝে নেওয়ার জন্য আপনাকে সচল থাকতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন আমরা চলে যাব তামাদি আইনের 2 ধারাতে। এখানে 2 ধারাতে কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আপনার আমি সংজ্ঞা জাতীয়, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র একটা দুইটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আমি আপনাদের বলে দিব। দেখেন এই তামাদি আইনের 2 ধারার উপধারা 2 এখানে বলতেছে বিনিময় পত্র। বিনিময় পত্র, এই বিনিময় পত্রতে বলতে আপনার বোঝায় হচ্ছে শুধুমাত্র হুন্ডি বা চেক। হুন্ডি এবং চেককে কি বলা হচ্ছে, বিনিময় পত্র বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ব্যবহার শর্ত, আরেকটা হচ্ছে কি ব্যবহার শর্ত। এসমেন্ট, এটা হচ্ছে আমরা 26 ধারাতে গিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। এমন অধিকার যা কোনো চুক্তির মাধ্যমে অর্জিত হয় না, এমন অধিকার যা হচ্ছে কোনো চুক্তির মাধ্যমে অর্জিত হয় না। এসমেন্ট রাইট, এসমেন্ট রাইট যেটা আছে বা ব্যবহার শর্ত, এটা হচ্ছে আপনার চুক্তির মাধ্যমে অর্জিত হয় না। শুধুমাত্র এই সংজ্ঞা থেকে এইটুকু পড়বেন, আর ভিতরে পড়ার দরকার নাই। তারপরে চলে যাবেন হচ্ছে সরল বিশ্বাস। সরল বিশ্বাসের ইংরেজি কি বলেন তো, সরল বিশ্বাসের ইংরেজি কি? গুড ফেইথ, গুড ফেইথ। গুড ফেইথ, গুড ফেইথ। এখন দেখেন এখানে দুইটা সুন্দর একটা শব্দ দেওয়া হয়েছে। যদি কোনো বিষয়ে গুড ফেইথ আছে কি না এইটা আপনার বুঝতে হলে দেখতে হবে যে ওই ব্যক্তি ওই কাজটা অধিক যত্ন এবং মনোযোগ সহকারে করেছে কি না। যদি কোনো ব্যক্তি কোনো কাজ যত্ন এবং মনোযোগ সহকারে করে তাহলে তার গুড ফেইথ ছিল বলে গণ্য করা হইবে। তারপরে চলে যাব হচ্ছে আমরা মোকদ্দমাতে। সংজ্ঞা আমি 2 ধারা সংজ্ঞাতে বলতেছি, যতটুকু আমি বলবো ততটুকু পড়বেন বা দাগায় রাখবেন। দেখেন মোকদ্দমা বা সুট আপিল ও দরখাস্তকে বুঝাবে না। তাহলে মোকদ্দমা বা সুট বলতে আপনার আপিল আর দরখাস্ত বাদে বাকি আর কি কি থাকলো বলেন তো, আপিল আর দরখাস্ত বাদে আর কি কি থাকলো বলেন? মামলা থাকলো, রিভিশন থাকলো, রিভিউ থাকলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে তাহলে কি বোঝাবে, মোকদ্দমা বলতে বোঝাবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই 2 উপধারা হচ্ছে 10, এখানে পেলাম সুট, আরেকটা পেলাম হচ্ছে সরল বিশ্বাস উপধারা 7, 2 উপধারা 7, আরেকটা হচ্ছে 2-5, আরেকটা হচ্ছে 2-2। তাহলে উপধারা 2, উপধারা 5, উপধারা 7 আর উপধারা 10, এই কয়টা উপধারা হচ্ছে শুধুমাত্র কি করবেন, একবার করে সুন্দর করে রিডিং পড়বেন। আর এই যে সুট বলতে হচ্ছে আপনার আপিল আর দরখাস্ত বোঝাবে না, আপিল আর দরখাস্ত বোঝাবে না, এইটুকু আপনারা সুন্দর করে মার্ক করে রাখবেন। আর গুড ফেথ বলতে বোঝাবে যে অধিক মনোযোগ বা যত্ন, যত্ন বা মনোযোগ। তাহলে যত্ন আর মনোযোগ যেখানে থাকবে সেটা হবে কি, গুড ফেইথ। হ্যাঁ, এ হচ্ছে আমাদের সংজ্ঞা, যে আমাদের 2 ধারা যে সংজ্ঞা দেওয়া আছে এটার হচ্ছে বিস্তারিত আলোচনা। তারপরে দেখেন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ রিটেনের প্রশ্ন আছে, সেটা হচ্ছে তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে না, অধিকারকে না। দেখেন এই তামাদি আইন একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় পার হয়ে গেলে আপনি আর মামলা করতে পারবেন না।
মামলা যদি না করতে পারেন তার মানে এই না যে আপনার প্রতিকার হচ্ছে শেষ হয়ে গেছে। আপনি আপনার অধিকার পেতে পারেন, কিন্তু আপনি মামলা করতে পারবেন না। কিভাবে পাবেন? অন্য কোনো পদ্ধতিতে পাবেন। আপনি অন্য কোনোভাবে পাইতে পারেন। যেমন ধরেন যে এই বিপ্লব ভাই হচ্ছে আপনার এই আব্দুল বাকি ভাইয়ের কাছে 5 লাখ টাকা পায়। আব্দুল ভাইয়ের কাছে কয় লাখ টাকা পায়? 5 লাখ টাকা পায়। তাই 5 লাখ টাকা পাওয়ার পরে তখন কি হয়েছে? এই আব্দুল বাকি ভাই আর বিপ্লব ভাইয়ের টাকা ফেরত দেয় না। যখন ফেরত দেয় না তখন কি হচ্ছে? তখন এই আব্দুল বাকি ভাই হচ্ছে মামলা করবে। তা সর্বশেষ যখন অস্বীকার করছে, অস্বীকার করার পরে এই বিপ্লব ভাই হচ্ছে আপনার এই বাকির টাকার জন্য বা কোজ্য টাকার জন্য 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়, কিন্তু বিপ্লব ভাই 3 বছরের মধ্যে মামলা দায়ের করে নাই। যখন 3 বছরের মধ্যে মামলা দায়ের করে নাই তখন হচ্ছে এই বিপ্লব ভাই তার তো প্রতিকার তো শেষ হয়ে যায়নি। সে এই আইনের মাধ্যমে মামলার মাধ্যমে টাকা পাবে না, কিন্তু অন্য কোনো পদ্ধতিতে সে টাকা আদায় করতে পারবে। অন্য পদ্ধতিতে টাকা আদায় করতে পারবে। কিভাবে পারবে? সে স্থানীয় সালিশের মাধ্যমে পারবে, সে স্পেশাল লতে যেয়ে পারবে। কারণ আমরা জানি স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন কি হয় না? প্রযোজ্য হয় না। তামাদি আইন কোথায় কোথায় প্রযোজ্য হবে? তামাদি আইন প্রযোজ্য হবে হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধিতে। তামাদি আইন প্রযোজ্য হবে দেওয়ানি কার্যবিধিতে। আর ফৌজদারি শুধু আপিলে। ফৌজদারি শুধু আপিলে। বিশেষ আইনের ক্ষেত্রে কিন্তু তামাদি আইন প্রযোজ্য নয়। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে কি পাইলাম যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে নয়। তাহলে এইটা আমাদের চলে আসলো। তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা এটাও বললাম যে তামাদি আইন শুধুমাত্র দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে প্রযোজ্য, আর ফৌজদারি শুধু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি শুধু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, আর দেওয়ানির পুরো দেওয়ানি কার্যবিধিতেই প্রযোজ্য হবে। এখন আমি কিন্তু আপনাদের হচ্ছে এর আগে বলেছি যে তামাদি আইন হচ্ছে পদ্ধতিগত আইন, কিন্তু তামাদি আইন হচ্ছে পদ্ধতিগত আইন, কিন্তু মাত্র 2টা ধারা হচ্ছে, সেটা হচ্ছে মূল আইন। এটা হচ্ছে মূল আইনের অংশ। 26 ধারা আর হচ্ছে 28 ধারা, এই 2টা ধারা হচ্ছে আপনার মূল আইন। আর বাকি যে ধারাগুলো আছে সবগুলো হচ্ছে পদ্ধতিগত আইনের অন্তর্গত। তাহলে আমরা কি পাইলাম? যে তামাদি আইন হচ্ছে আপনার একটা মূল আইন, সরি, তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন, কিন্তু 26 ধারা আর হচ্ছে 28 ধারা হচ্ছে এই 2টা হচ্ছে মূল আইনের অন্তর্গত। মূল আইনের অন্তর্গত। এইটুকুর মধ্যে কোনটা আপনারা বুঝেন নাই এরকমের কেউ থাকলে আমাকে প্রশ্ন করেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন, আর যদি বুঝে স্যার থাকেন। সেক্ষেত্রে হচ্ছে কি এ মানে তামাদি আইনের ব্যাপারটা তো আমরা তো দেয়ানি দেয়ানি মামলার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে যে আপিলের ক্ষেত্রে লাগে এটা কিন্তু জানতাম না আমরা। তো কখন কখন লাগে এটা যদি একটু বিস্তারিত এখন বলবেন না পরে আসবে এটা আস্তে আস্তে? দেখেন আমি বলি শোনেন, এটা আর কি। এই দেওয়ানি কার্যবিধিতে আপনার এই তামাদি আইনটা হচ্ছে আপনার কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু ফৌজদারি ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড সেক্টরে এটা প্রযোজ্য হয়। যেমন হচ্ছে ফৌজদারি কার্যবিধির আপিলের ক্ষেত্রে আপনার তামাদি আইন প্রযোজ্য হয়। আপিলের ক্ষেত্রে যেমন আপনি কত দিনের মধ্যে আপিল করবেন, দায়রা জজের কাছে কত দিনের মধ্যে আপিল করবেন, আপনি হাইকোর্টের নিকট কত দিনের মধ্যে আপিল করবেন, আপনি হচ্ছে যদি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে আপনি কত দিনের মধ্যে আপিল করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার দেওয়া আছে তামাদি আইনের আর্টিকেল 150 থেকে 157 আর্টিকেলের মধ্যে। এই প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে আমাদের পড়া লাগবে। আমি হচ্ছে আপনাদের আমরা এই ধারাগুলো শেষ করে আমরা পড়াবো এবং বিস্তারিত আলোচনা করব। এখন আপনাদের বলে আরেকটা কথা, সেটা হচ্ছে তামাদি আইনের আর্টিকেল আছে আপনার 183টা, আমি আপনাদের পড়াবো 45 থেকে 48টা। 45টা থেকে 48টা এর মধ্য থেকে আপনাদের পরীক্ষাতে আসবে। আসবে মানে আসবে, 100% আসবে। ঠিক আছে?
তাহলে রায়হান ভাই ঠিক আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি চলে যাব হচ্ছে এই তামাদি আইনের ধারা হচ্ছে ৩। এই তামাদি আইনের ধারা ৩-এ বলতেছে যে তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। মানে ধরেন যে আপনি একটা চুক্তি করেছিলেন, চুক্তি বলবৎ করার জন্য মামলা দায়ের করবেন। এই চুক্তি বলবতের মামলা দায়ের করতে হয় ১ বছরের মধ্যে। তো আপনি চুক্তি করলেন, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল, আপনি ১ বছরের মধ্যে মামলা দায়ের করলেন না, আপনি মামলা দায়ের করলেন ৫ বছর পরে গিয়ে। আপনি ৫ বছর পরে গিয়ে যদি মামলা করেন, তাহলে এই ৫ বছর পরে গিয়ে মামলা করলে আপনার এই মামলার ফলাফল কি, এটাই বলতেছে তামাদি আইনের ৩ ধারাতে। দেখেন এখানে বলতেছে তামাদির মেয়াদ